দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, মূল যে খবরটি একদম সংক্ষিপ্ত আকারে আজকে বলবো, 10-12 মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। সেটা হলো আমেরিকা এবং ইরানের মধ্যে আঘাত পাল্টা আঘাত, অ্যাটাক পাল্টা অ্যাটাক চলছে। একদিকে আমরা দেখছি যুদ্ধবিরতি, অন্যদিকে দুই পক্ষ অ্যাটাক করছে। আমেরিকা যখনই ইরানে অ্যাটাক করছে, ইরান একেবারে সময় নিচ্ছে না, যেন প্রস্তুত তারাও সঙ্গে সঙ্গে তারাও অ্যাটাক করছে। এভাবেই দুটো দেশের মধ্যে খেলা চলছে। চলেন কয়েকটা ম্যাচের বিবরণী আপনাদের শোনাই। প্রথম, আমেরিকার MQ-1 ড্রোন, এটি আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উঠছিল। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণনা। আমেরিকার একটি পাওয়ারফুল ড্রোন MQ-1 আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উঠছিল। হঠাৎ ইরান সেই ড্রোনটিকে শুট করে ফেলে দেয়, ধ্বংস করে দেয়। খেপে যায় আমেরিকা। সেন্টকম অর্থাৎ মার্কিন সেন্ট্রাল কমান্ড, তারা বলছে আত্মরক্ষার জন্য, যেহেতু ইরান আমেরিকার ড্রোন ভূপাতিত করেছে, তাই আত্মরক্ষার জন্য আমেরিকা ইরানের মধ্যে কয়েকটি স্থানে ড্রোন এবং মিসাইল অ্যাটাক চালায়। এই কেশমপুর আপনাদের যেটা জানাচ্ছি আমরা, আরো কয়েকটি বন্দর আব্বাস, হরমুজ প্রণালী, কয়েকটা টার্গেটে এরকম অ্যাটাক করে। এটা রবিবার থেকে এই ঘটনার সূত্রপাত। এবং ইরান বলছে তাদের কমিউনিকেশন পোস্ট বা সেন্টার বা টাওয়ার, সেখানেও আমেরিকা মিসাইল অ্যাটাক চালিয়েছে। এটা ইরান বলছে। 1 ঘন্টা যেতে না যেতে, আমেরিকার আক্রমণের 1 ঘন্টা পার হওয়ার আগেই ঝাঁকে ঝাঁকে ইরানের ড্রোন এবং মিসাইল কুয়েতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে টার্গেট করল। কুয়েতের সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঙ্গে সঙ্গে তার দেশের প্রতিটি জনগণকে মোবাইলে খুদে বার্তা পাঠালো, সবাইকে ওয়ার্নিং দেয়া হলো। সেখানে বলা হলো ইরান থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল এবং ড্রোন আসতে, সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে মাটিতে শুয়ে পড়ো, কেউ বাইরে অবস্থান করো না, কেউ জানালা দরজার পাশে থেকো না, সবাই নিজেকে ঘরের ভেতরে গোপন করে ফেলো, কারণ ঝাঁকে ঝাঁকে মিসাইল এবং ড্রোন আসছে। রাতভর কুয়েতের নাগরিকদের মধ্যে হতাশা, টেনশন, আতঙ্ক ছিল, কারণ তাদের রাডার সিস্টেম দেখাচ্ছে ইরান থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল এবং ড্রোন আসছে এবং আসলো, এবং মার্কিন বেজ অ্যাটাক করে ধ্বংস করে দিল। তার আগের অ্যাটাকে মার্কিন 5 জন সেনা গুরুতর আহত হলো এবং তাদের 3টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস হলো। এবার আমেরিকার উপর আবারও অ্যাটাক হলো। অর্থাৎ আমেরিকা ইরানে যেই সময়টাই কোনো একটি সুযোগ নিচ্ছে, ইরান সঙ্গে সঙ্গে তার সুযোগটি সে নিচ্ছে। আমেরিকাকে ইরান একেবারের জন্য ছাড় দিচ্ছে না। এখানে বিশ্লেষকরা বলছে যে কয়েকটি প্ল্যান আছে আমেরিকার। 1, তারা যে ড্রোন বা ফাইটার জেটগুলো ইরানে পাঠাচ্ছে, ইরানের স্ট্র্যাটেজিক অবস্থাটাকে বোঝার জন্য তারা এই কাজটা করছে, এবং ইরান সঙ্গে সঙ্গে আমেরিকাকে তাদের ভাষায় জবাব দিচ্ছে। কুয়েতে প্রথম আলী আল সালেম বিমান ঘাঁটিতে অ্যাটাকের পর সেখানে বড় রকম ধ্বংস হয়েছে, যদিও আমেরিকা সেটাকে গোপন করছে। পরক্ষণে জানা গেছে তাদের যুদ্ধ বিমান এবং 3টি ড্রোন ধ্বংস হয়ে গেছে এবং বেশ কজন সেনা গুরুতর আহত হয়েছে। বিবিসির একটা প্রতিবেদনে বিবিসি পুরো স্যাটেলাইট ইমেজকে পর্যবেক্ষণ করে যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটা আরো বিপজ্জনক। বলা হচ্ছে আমেরিকা এবং ইরানের যে 40 দিনের যুদ্ধ হলো, সেই যুদ্ধে 8টি গালফ কান্ট্রিতে, 8টি আরব দেশে থাকা 20টি মার্কিন ঘাঁটি একদম তছনছ করে ফেলেছে ইরান অ্যাটাক চালিয়ে। আমরা এতদিন বলতাম 16টি ঘাঁটির কথা, কিন্তু আজকে বিবিসি প্রকাশ করলো যে 8টি গালফ কান্ট্রিতে মার্কিন 20টি ঘাঁটিকে একদম লন্ডভন্ড করে ফেলেছে ইরান।
প্রত্যেকটা ঘাঁটির ইমেজ পর্যবেক্ষণ করে বিবিসি তার প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে যে বিশ্লেষকরা কথা বলেছেন তারা বলছেন আমরা শুধু 20টি না, আমরা ধারণা করছি 28টি ঘাঁটি ধ্বংস হয়েছে আমেরিকার। এটা হালকা কোনো ছোট্ট কোনো বিষয় নয়। আরবে থাকা আমেরিকার 28টি ঘাঁটি, যদি আমরা কমপক্ষে 20টি ধরি, যে ঘাঁটিগুলোর পেছনে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আছে এবং এই ঘাঁটিগুলোতে আমেরিকার কি পরিমাণ আধুনিক অস্ত্র শস্ত্র প্রযুক্তি ছিল, সেনাবাহিনী ছিল, তাদের অবস্থা চিন্তা করে তারা কোন হাল হাকিকত এখন আছে। সেই রিপোর্টে আরো বলা হলো ইরানের আক্রমণে যেমন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস হয়েছে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিগ বাজেটের, সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে কি বলবো পাওয়ারফুল প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড, তারও একাধিক সেন্টার ধ্বংস হয়েছে, ব্যাটারি ধ্বংস হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেই গণমাধ্যম সিএনএন আরো বলছে এক একটা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে 100 কোটি মার্কিন ডলারের প্রয়োজন এবং এগুলো ধ্বংস হলে এগুলো রিভিল করা, এগুলো নতুন সংস্কার করা ব্যাপক ব্যয়বহুল কাজ এবং এটার জন্য প্রচুর সময় লাগে। তার মানে ইরান ওই দেশটির মধ্যে যে অ্যাটাক চালিয়েছে এবং সেখানে তাদের যে ব্যাপক ক্ষতি হয়েছে, ক্রমান্বয়ে সেই তথ্যগুলো এখন সামনে হাজির হচ্ছে, একের পর এক তথ্য আসতে শুরু করছে। এখন আমরা যদি বলি যে আজকে নতুন করে ইরান আবার কুয়েতে আক্রমণ করেছে, কুয়েতে কিন্তু এক না, এটা দ্বিতীয় দফা যুদ্ধবিরতির মধ্যে। ইরান বলছে যে যে ঘাঁটিগুলো ব্যবহার হবে আমাদের দেশের বিরুদ্ধে আমরা সেই দেশটিতে টার্গেট করব। এখন পর্যন্ত কুয়েতের কোন সিভিলিয়ান স্থানে ইরান অ্যাটাক করেনি, বরং কুয়েতে যেখানে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে ঠিক সেই জায়গাগুলো টার্গেট করে তারা হিট করছে। কুয়েতকে ইরানের ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমেরিকা কুয়েতকে ব্যবহার করে তারা ইরানের এমন এমন জায়গায় অ্যাটাক করছে যেখানে সিভিলিয়ানরা ক্ষতিগ্রস্ত হতে পারে বা হচ্ছে। আমেরিকার টার্গেট হলো ইরানের কমিউনিকেশন যেই রাডার, সেই রাডার পাশাপাশি ইরানের মিসাইল সেন্টারগুলোকে খুঁজে এবং বন্দর আব্বাস আশপাশে যেখানে আইআরজিসি নৌ বা ড্রোন স্টেশন আছে এগুলোকে টার্গেট করছে আমেরিকা। সেন্টকম বলছে, আমেরিকার যে সেন্ট্রাল কমান্ড, তারা বলছে আমাদের এই হামলাটি ছিল আত্মরক্ষার হামলা। প্রশ্ন হলো, তোমরা ইরানের মধ্যে যখন বিভিন্ন জায়গায় আক্রমণ করছো আত্মরক্ষার নামে, তো ইরান যখন তোমাদের উপর আক্রমণ করছে তারাও তো আত্মরক্ষার নাম দিয়েই করছে, তাহলে আসলে আত্মরক্ষায় আক্রমণটা কারা শুরু করছে? আমেরিকা এই মুহূর্তে একটা বড় রকম চিপার মধ্যে আটকে গেছে, কারণ ইরান আমেরিকার ড্রোন আন্তর্জাতিক জলসীমার উপরে, অর্থাৎ আন্তর্জাতিক যেই ল্যান্ড বা আমরা আকাশ বলি, ল্যান্ড না এটা আকাশই বলি, আমেরিকার ইরান ড্রোন উঠছে, ইরান সেখানে শুট করছে, ইরান আমেরিকাকে তোয়াক্কাই করছে না। আর ইরান অভিযোগ করছে যে এই ড্রোন তার ভূমিতে ঢুকে হামলার পরিকল্পনা করছিল বলে তারা সেটাকে ধ্বংস করেছে। আর আমেরিকা বলছে যে না, এটা আন্তর্জাতিক সীমার উপর দিয়ে সেটা মুভ করছিল, যাচ্ছিল, কোনো অ্যাটাক করছিল না। তাহলে বিগত কয়েকদিনে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যে হামলা করলো এগুলোকে ভূতে করেছে। দর্শক, আমেরিকা এই মুহূর্তে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আবার ব্যাকগ্রাউন্ডে আমেরিকা আলোচনার টেবিলেও চালু রেখেছে। একদিকে শেয়ার বাজার সপ্তাহ শুরুতে আর শেষে ওঠানামা করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের বিভিন্ন খেলায় অস্থির তেলের বাজার, এই দাম উঠছে এই দাম নামছে, আক্রমণ হচ্ছে আক্রমণ বন্ধ হচ্ছে, দাম উঠছে দাম নামছে, বিভিন্ন স্টাইলে চলছে। এখন এই মুহূর্তে ইরান বারবারই যে অভিযোগটি করছে আমেরিকার বিরুদ্ধে, সেটা হলো যে আমাদের সাথে আলোচনার টেবিলে বসার মধ্যেই তারা বারবারই আমাদের উপর আক্রমণ করছে, আমরা ট্রাম্পকে আর বিশ্বাস করি না, আমরা ট্রাম্পের সাথে আর আলোচনায় যাব না, কারণ তিনি বারবারই পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছেন। আমরা জেগে আছি, আমরা সতর্ক আছি, আমরা প্রতিহত করছি, কিন্তু একটা দেশ বারবারই এইভাবে প্রকাশ্যে বিশ্বাসঘাতকতা করার অর্থ তাদের সাথে আসলে আর কোনো আলোচনার সুফল আসবে না। ট্রাম্পকে সরাসরি নাকচ করে দিয়েছে ইরান, আবার ট্রাম্প
ইরানের দুটো শর্ত বাদে, মানে ইরানকে দুটো শর্ত চাপিয়ে বাকি শর্তগুলো খারিজ করে দিয়েছে। সেই শর্ত দুটো কি? হরমুজ প্রণালীতে ইরান টোল নেবে না এবং ইরান নিউক্লিয়ার বোমা বানাবে না। এই দুটোই এখন আলোচনার বিষয়। আর কোনো আলোচনা ইরান আমেরিকায় করতে চায় না, বাকিগুলো সব খারিজ। এই পরিস্থিতির মধ্যে এখন দুই দেশের মধ্যে উত্তপ্ত অবস্থা। কাতারে ইরান যে হামলাটি করলো, সে হামলায় মানে দ্বিতীয় যে হামলাটি হলো, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা এখনো তথ্য আসেনি, সেটা হয়তো পরক্ষণে আমরা জানবো। প্রসেসিং চলছে, তথ্য আসার মাত্র আমরা আপনাদের জানাবো। কিন্তু আমেরিকা এইটুকু বুঝতে পারছে যে ইরান প্রতি মুহূর্তে তাদেরকে ট্র্যাকে রাখছে। তারা যেখান থেকে আক্রমণ করছে ইরান জেনে যাচ্ছে। ধরেন সৌদি আরব তাদের ঘাঁটি দিচ্ছে না, কাতার তাদের ঘাঁটি দিচ্ছে না, একদম ডাইরেক্ট বলছে যে না, আমরা আর যুদ্ধ চাই না। আমেরিকাকে নিষেধ করে দিয়েছে এই আরব রাষ্ট্রগুলো যে আমরা আর যুদ্ধে জড়াতে চাই না, যুদ্ধের ব্যাপক ক্ষতি আমরা এখন বহন করছি। তো আমেরিকা বাধ্য হয়ে লাস্টে কুয়েতকে রাজি করিয়েছে অথবা জোর করে কুয়েত থেকে হিট করেছে, সেটাও ইরান জেনে গেছে। এবং সে কুয়েতের মাটি থেকেই অ্যাটাক করেছে ইরানে, এবং ইরান সে কুয়েতকে আবার টার্গেট করে হিট করেছে। পুরো কুয়েতের মধ্যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। কুয়েত থেকে মানুষগুলো সাইলেন্ট বাজছে, তাদের মোবাইলে মেসেজ যাচ্ছে, জরুরি মেসেজগুলো। আতঙ্কের আর শেষ নেই। এই পরিস্থিতিতে ইরান বলছে, শত্রুকে তার বার্তাটি দিচ্ছে যে আমরা শত্রুকে এক তিল ছাড় দিব না, শত্রু যতদূর যাবে তাদের চেয়ে আমরা প্রয়োজনে সামনে থাকবো, পেছনে আর দাঁড়াবো না। শত্রুকে মোকাবেলায় যতটুকু সক্ষমতার প্রয়োজন ততটুকু আমরা প্রদর্শন করব। পাশাপাশি ইরান আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে যে মিসাইল সিটিগুলো আমেরিকা ধ্বংস করেছিল বা তার মুখ বন্ধ করেছিল, প্রত্যেকটি মিসাইল সিটি এই যুদ্ধবিরতির মধ্যে আবার চালু করে ফেলেছে। ইরানের হাতে আবার অজস্র মিসাইল রেডি, মিসাইল লঞ্চার রেডি। এই খবরগুলো আমেরিকা পেয়ে গেছে, যে কারণে আমেরিকা ইসরায়েলের মধ্যে এখন বড় রকম হতাশা কাজ করছে যে তারা বিগত সময় বিলিয়ন বিলিয়ন ডলারের যে বোমাগুলো মেরেছে এগুলো নিষ্ফল হয়ে গেছে, এগুলোর কোনো আর আবেদন নেই। এই বোমা হামলাগুলো ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেই মিসাইল সিটিকে রিভিল করে ফেলেছে। অর্থাৎ ইরান তার প্রত্যেকটা মিসাইল স্টোরেজকে, মিসাইল সেন্টারগুলোকে চালু করে ফেলেছে। শত্রুর সাথে এখন যুদ্ধ বাধ্যে প্রত্যেকটা থেকে আবারও মিসাইল এবং লঞ্চার ব্যবহার করতে পারবে। তার মানে আমেরিকা যে পরিকল্পনা হিট করে মাটির ভূগর্ভস্থ মিসাইল সেন্টারের মুখ বন্ধ করে দিয়েছিল, এগুলো ইরান বিকল্প পথে আবার চালু করে ফেলেছে। আমেরিকার জন্য এটাও একটা বড় রকম দুঃসংবাদ। এই পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত দুই দেশ কি আলোচনা শান্তি আনতে পারবে, নাকি দুই দেশের মধ্যে এই বিক্ষিপ্ত হামলাই আবার একটা বড় যুদ্ধের সূচনা করবে, সেটা নিয়ে এখন প্রধান প্রশ্ন আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আওয়ামী লীগ ফিরে আসবে এবং শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে আসবেন, এইগুলো নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। পক্ষে এবং বিপক্ষে আলোচনার শেষ নেই। যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না তাদের বক্তব্য হলো যে আগামী 100 বছরেও আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। অনেকে বললেন আওয়ামী লীগের নামে থাকবে না, স্বরে উচ্চারণ করতে 20 বছর সময় লেগে যাবে, তারপর কত কিছু হবে। অনেকে বলছে যে শেখ হাসিনারও তো একটা জীবন আছে, তার বয়স আছে। এখন অনেকে বলছে সে রোগাক্রান্ত, তার শরীরের ক্যান্সার আছে, সে মূলত জাস্ট ওখানে বসে কথাবার্তা বলছে। অনেকে সন্দেহ করছে যে এআই নির্ভর কথাবার্তার কারণ হলো সে শুধুমাত্র এই সেই যাকে বলা হয় অডিও ক্লিপ দিচ্ছে, তো ভিডিওতে তার কথা বলতে অসুবিধা কি? তিনি তো ভিডিওতে কোনো কথাবার্তা বলছেন না জনগণের জন্য। সবাই মনে করছে যে নিঃসন্দেহে একেবারে চেহারা টেহারা নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তারপরে তো ওই যে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তো প্রায় সবাই ওই বিদেশে যারা ইউটিউবার তারা সবাই তাকে, তিনি 4th স্টেজে আছেন, ক্যান্সারের 4th স্টেজে আছেন, জেলে পড়ে সার খারাপ হয়ে গেছেন। অনেকে তো লন্ডনে তাকে চিৎ করে শুয়ে তার সারা মুখে সে মাস্ক টাক্স লাগিয়ে এই মরে গেছেন, আর বাংলাদেশে আসবেন না, মধ্যে চিকিৎসা করার জন্য গেছেন। এরপর যখন এয়ারপোর্ট দিয়ে তিনি এলেন, হাত এখানে মুষ্টিবদ্ধ করে, চেহারাও আগের চেয়ে ভালো। সবাই বললেন হায় হায় আল্লাহ কি হবে, আমি কি বললাম। এখন দিল্লি প্রবাসী বা অন এক্সাইল ইন দিল্লি শেখ হাসিনা সেখানে বসে দল গুছাচ্ছেন, সেখানে বসে তার দলের নেতা কর্মীদের সাথে কথাবার্তা বলছেন। শুধু তাই নয়, তার যারা এজেন্ট আছেন, 17 বছর ধরে তিনি যাদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গাতে, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন জায়গাতে, তারপরে সমাজের অনেক গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গাতে যাদেরকে তিনি স্থাপিত করেছেন,
তাদের সঙ্গে তিনি সরাসরি ব্যক্তিগতভাবে যোগাযোগ রক্ষা করছেন, এবং এক্ষেত্রে তার যে পারঙ্গমতা, এটা অস্বীকার করার মতো মানুষ বাংলাদেশে নেই। আমি নিজে একটা সাক্ষ্য দিচ্ছি। সেটা হলো, ধরুন সেই উনি 2009-10 সনে ওনার যদি কখনো কোনো ওসির সাথে কথা বলার দরকার হতো, তিনি সরাসরি একবার ডাইরেক্ট ওসিকে টেলিফোন করতেন, আমি শেখ হাসিনা বলছি এটা করো, বোঝার চেষ্টা করেন। ওসির কি তখন মাথা খারাপ হয়ে যেত না? সে তখন এসপি টেসপি কারো মানে হুকুমের কথাই চিন্তা করতেন না। আর ওই যে যাকে টেলিফোন করতেন তার নাম আবার লিখে রাখতেন ডায়েরিতে। তো এখন এই যে ডায়েরি ডুরি সে যে করেছেন, বা তার অনেক, সে কিন্তু ডায়েরি মেনটেন করতেন। তার এই 17 বছরে অ্যাটলিস্ট 17টা ডায়েরি তার কাছে আছে, কম করে হলেও তার 17টা ডায়েরি আছে। অবাক করার ব্যাপার হলো যে এরকম শেখ হাসিনার গোপন কোনো ডায়েরি এখন পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি। তো সেই ডায়েরিতে তিনি লিখে রাখতেন যে অমুকের সাথে আমার এই কথা হয়েছে, আর অমুককে আমি এই কথা বলেছি, এবং ওই কথার প্রেক্ষিতে অমুক আমাকে এই উপকার করেছে, এই ক্ষতি করেছে, এই জিনিসগুলো তিনি নিয়মিত লিখে রাখতেন। এরপর এগুলো পৃষ্ঠা উল্টাতেন। পৃষ্ঠা উল্টিয়ে যাকে কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতেন, আর যাকে টাইট দেওয়ার কথা তাকে আবার দ্বিতীয় দফার টাইট দিতেন। এভাবে কত মানুষের জীবন তিনি বসন্তে ভরে দিয়েছেন, আর কত মানুষের জীবন তিনি জাহান্নাম করে ফেলেছেন, এটা তিনি ছাড়া, তার মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা তিনি চলে গেছেন, আপনি যেভাবেই বলেন না কেন, কিন্তু তার কয়েকটা হাঁস, তার কয়েকটা শাড়ি, এগুলো উদ্ধার করা ছাড়া তার যে মূল যে জিনিসগুলো, ডকুমেন্টগুলো, যেমন সিআরআই তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং সিআরআই এর যে হার্ড ডিস্কে বিএনপির সম্পর্কে কি আছে, জামাত সম্পর্কে কি আছে, আওয়ামী লীগ সম্পর্কে কি আছে, কোন কোন নেতাদের সাথে কি আছে, টোটাল একটা গবেষণার, মানে এটা যদি আপনি প্রিন্ট করেন, কয়েক লক্ষ পিস, কয়েক লক্ষ পৃষ্ঠা প্রিন্ট করতে হবে। সিআইআর মানে সিআরআই তারা যে গবেষণা সেলটা করেছিলেন, সেই সিআরআই এর যে টোটাল গবেষণাটা পুরো 2009 না, একেবারে 2001 থেকে 2024 পর্যন্ত 25 বছরের সমস্ত পত্রিকার খবর, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের বায়োডাটা, সমস্ত মামলা মোকদ্দমা সব মিলিয়ে এই যে তার যে গবেষণার যে ডকুমেন্টগুলো, এগুলো কি ডক্টর ইউনূস উদ্ধার করতে পেরেছে? এনসিপির কাছে আছে কিছু, সিআইআর কোনো কিছু? এগুলো তিনি কোথায় রেখেছেন, কোন ক্লাউডে রেখেছেন? এবং এগুলো নিয়ে এখন তিনি অনায়াসে, তার কাছে যেহেতু তথ্য আছে, তিনি স্যাটেলাইট টেলিফোন দিয়ে অনায়াসে যে কোনো ইউনিয়ন পরিষদের একটা মেম্বারের সাথে তিনি কথা বলতে পারবেন, যেগুলো আপনি ইচ্ছা করলে, সে যদি এই রেকর্ড ফাঁস না করে, অর্থাৎ শেখ হাসিনা যদি রেকর্ড ফাঁস না করে, শেখ হাসিনা কারোর সাথে কথা বলবেন, সেই কথা আপনি ফাঁস করতে পারবেন না। সেই টেকনোলজি এখনো বাংলাদেশে আসেনি। অর্থাৎ স্যাটেলাইট টেলিফোন থেকে যদি আমাদের এই যে এখন ল্যান্ডফোন, বা আমাদের এখন যে হাতে যে মোবাইল টেলিফোন রয়েছে, এখানে কনভারসেশন হয়, এই কনভারসেশনটা আমাদের যে টেকনোলজি রয়েছে রেকর্ড করার, সেই রেকর্ড তারা করতে পারবেন না। তো এই জিনিসগুলো তো শেখ হাসিনার আছে, এবং এটা সে করে ফেলেছে, গেল সিআরআই। তারপর যেটা বললাম, তার যে ব্যক্তিগত, সে ডায়েরি মেনটেন করতো। তার যারা একেবারে আপনজন হোক, যারা শত্রু হোক, তারা এই জিনিসটি জানেন যে শেখ হাসিনা নিয়মিত ডায়েরি মেনটেন করতেন। এর কারণ হলো 21শে আগস্টের গ্রেনেড হামলার পর তার আসলে স্মরণ শক্তিটা অনেকটা কমে যায়, সে অনেক কিছু ভুলে যায়, অনেক কিছু ভুলে যায়, এবং সে সেটা বোঝে যে ওই যে তার কানের ওই সমস্যার পরে। তো এই জন্য সে করে কি, ওই সমস্যাটা দূর করার জন্য সে ডায়েরি মেনটেন করা শুরু করেছে নিয়মিতভাবে, এবং সব কিছু লিপিবদ্ধ সে নিজের হাতে। তো এই নিজের হাতে যে তার ডায়েরিগুলো, সেই ডায়েরিগুলো গণভবনে আপনারা কি খুঁজে পেয়েছেন? সেগুলো কোথায়? এর কারণে শেখ হাসিনা হয়তো 15 দিন আগে সে টের পেয়ে গেছে যে হি ইজ গোয়িং টু বি আউস্টেড। তো সেই 15 দিন আগের থেকেই সে তার সব কিছু নিরাপদে সে নিয়ে নিয়েছে, সবকিছু তার নিরাপদে, তার নিজস্ব কাস্টডিতে সে নিয়ে নিয়েছে। ফলে আপনারা গিয়ে যারা এগুলো পেয়েছেন, কচুর লতি পেয়েছেন, এর বেশি কিছু পাননি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো তার টাকা। তার নিঃসন্দেহে তার টাকা আছে। সেই টাকাগুলোর মধ্যে ধরেন ব্যাংকের ভোল্টে আপনি 400 ভরি স্বর্ণ পেয়েছেন, এটি নিয়ে খুব খুশি পেয়েছেন। 17 বছর
একটা দেশের প্রধানমন্ত্রী বছরে গড়ে যদি 5 লাখ কোটি টাকা করে আপনার যাকে বলা হয় বাজেট হয়, তাহলে 17 বছরে কত লক্ষ কোটি টাকার বাজেট হয়েছে। তো তার তো কিছু টাকা পয়সা থাকবে, হীরামণি মুক্তা জহরত থাকবে। আপনার কি তার একটা আংটি, এটা শেখ হাসিনার একটা দামি হীরার আংটি, শেখ হাসিনার একটা মুক্তোর মালা, কোনো মূল্যবান সামগ্রী তার কি ছিল না? তাকে যে উপহার দিয়েছে, তার যে কটা শাল ছিল, তার যে সুন্দর সুন্দর উপহার ছিল, একটা সিঙ্গেল জিনিসকে আপনারা উদ্ধার করতে পেরেছেন? মানে তার গলার, আপনি অনেক সময় এগুলো দেখেন, তার অনেক সুন্দর সুন্দর গহনা ছিল, তার অনেক সুন্দর সুন্দর মুক্তোর মালা ছিল, হ্যাঁ, তো হয়তো ডায়মন্ড সেটও ছিল। তো সেই জিনিসগুলো গেল কোথায়? সেগুলো তো কেউ উদ্ধার করতে পারেন। তাহলে এই যে জিনিসগুলো আইদার তিনি সেগুলো নিরাপদে সেখান থেকে নিয়ে গেছেন, অথবা সেগুলো হয়তো কেউ চুরি করেছে, চুরি করে এখন কেউ বলছে না যে আমি এগুলো চুরি করেছি, হোয়াট এভার মেবি। কিন্তু তার যে মূল যে জিনিসগুলো সেটা হলো তার সেই ডায়েরিগুলো, তার দলিল দস্তাবেজগুলো, তার গোপন নোটগুলো, তার কাছে যে সকল অডিও এবং ভিডিও যে রেকর্ডগুলো ছিল, সমস্ত বিএনপি, আওয়ামী লীগ, জামাতের নেতাকর্মীদের, শীর্ষ নেতাকর্মীদের অডিও কল রেকর্ড, এবং অনেকের খাট